ইসি3 এই লেকচারে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে টপিকটার নাম লেখা আছে ধারকত্ব। ওকে, বা ধারক। সো ধারক কি জিনিস আমাদের বেসিক জানা আছে, তো ওইটার উপরে আমরা একটু ডিটেলস জানবো। ওকে ফাইন। তাহলে ধারকের ভিতরে প্রথমেই আমরা যেটা জানবো সেটা হচ্ছে সমান্তরাল পাত ধারক। সমান্তরাল পাত ধারক। আচ্ছা, তাহলে সমান্তরাল পাত ধারক হচ্ছে এমন একটা ধারক যেই ধারকটাতে দুইটা সমান্তরাল প্লেট থাকবে, এরকম দুটো সমান্তরাল প্লেট পাশাপাশি রাখা থাকবে। সো আমরা স্ট্রাকচারটা যদি দেখি, লেটসে এইটা একটা প্লেট এবং এইটা আরেকটা প্লেট, এরকম দুটি ধাতব প্লেট এভাবে করে সমান্তরালভাবে রাখা হয়, এই জন্য সমান্তরাল পাত ধারক। ওকে, আচ্ছা, এর মাঝখানে কিছু থাকবে না, মাঝখানে বায়ু থাকবে অথবা কোনো কুপরিবাহী বা অপরিবাহী থাকবে। ফাইন। তো এইটাকে যদি আমরা একটা সোর্সের সঙ্গে কানেক্ট করি, সো এটা একটা ভোল্টেজ সোর্স। ওকে, তাহলে এটা পজিটিভ পোল, এটা নেগেটিভ পোল। তাহলে বুঝতেই পারছো এখান থেকে তো কারেন্ট পাস করতে পারবে না, মাঝখানে তো কুপরিবাহী আছে। তার মানে এইখানটাতে পজিটিভ চার্জ জমে যাবে আর এখানটাতে নেগেটিভ চার্জ জমে যাবে, বিকজ ওরা মিলতে পারছে না, রাইট? তাহলে এখানে যদি প্লাস কিউ পরিমাণ চার্জ জমে, তাহলে ঠিক এখানে মাইনাস কিউ পরিমাণ চার্জ জমে যাবে। তাহলে বুঝতে পারছো এখান থেকে যে এই জায়গাতে একটা বিভব বেশি আর এই জায়গাতে বিভব কম হবে, তাই না? এটা হাই ভোল্টেজ লো ভোল্টেজ, যেহেতু চার্জের তারতম্য আছে, মানে এই দুইটা প্লেটের মাঝে একটা বিভব পার্থক্য তৈরি হবে, যেটা হচ্ছে ভি। ওকে, তো এই যে ধারকটা আছে খেয়াল করে দেখো, কিন্তু চার্জ ধরে রাখছে, এই যে প্লাস কিউ পরিমাণ চার্জ বা মাইনাস কিউ পরিমাণ চার্জ আলাদা করে রাখছে, মানে জেনুইনলি সে কিন্তু কিউ পরিমাণ চার্জকে এখানটাতে ধরে রেখেছে। তাহলে এইটাকেই আমরা বলছি ধারক। এখন ধারকের ধারকত্ব বলে একটা টার্ম আছে, হ্যাঁ, ধারকত্ব বা ক্যাপাসিট্যান্স। ধারকত্ব বা ক্যাপাসিট্যান্স, ধারকত্বকে আমরা সি দ্বারা প্রকাশ করি। একক বিভব পার্থক্য তৈরি করতে যতটুকু চার্জ লাগে, আমরা দেখতে পাচ্ছি ভি পরিমাণ বিভব পার্থক্য তৈরি করতে মোট কতটুকু চার্জ জমা লেগেছে, কিউ। এই যে ভি পরিমাণ বিভব তৈরি করতে চার্জ জমা পড়েছে কিউ। তাহলে এক বিভব জমা করতে বা একক বিভব জমা করতে কতটুকু চার্জ লাগবে, কিউ বাই ভি। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে একক বিভব পার্থক্যে যতটুকু চার্জ ধরে সেটাকে আমরা ধারকত্ব বলি। দ্যাট মিনস সি ইকুয়ালস টু কিউ বাই ভি। তাহলে আমরা কিন্তু বুঝে ফেলেছি যে ধারকত্ব হচ্ছে কিভাবে বের করে। তাহলে ধারকত্ব যার বেশি, এই কথাটা দ্বারা কি বোঝায়? এই কথাটা দ্বারা বোঝায় ওর ধারণ ক্ষমতা বেশি, ও বেশি চার্জ ধরে রাখতে পারে। ধারকত্ব বেশি মানে এক ভোল্টেজ তৈরি করতে, সে আমি বললাম যে একটা ধারকের ধারকত্ব 2 ফ্যারাডে আর একটা ধারকের ধারকত্ব 4 ফ্যারাডে। তার মানে কি, আমরা তো জানি ধারকত্ব মানে এক ভোল্টেজ বিভব পার্থক্য তৈরি করতে যতটুকু চার্জ লাগে। এইটা দ্বারা বোঝাচ্ছে 1 ভোল্ট বিভব পার্থক্য তৈরি করতে 2 কুলম চার্জ লাগে, আর এটা দ্বারা বোঝাচ্ছে 1 ভোল্ট বিভব পার্থক্য তৈরি করতে 4 কুলম চার্জ লাগে। মানে একই বিভব পার্থক্য তৈরি করতে 1 ভোল্ট কোনটাতে বেশি চার্জ লাগে, এইটাতে। মানে এটা ধরে রাখতে পারে বেশি, মানে একটা জগের মতো, একটা বড় জগ একটা ছোট জগ। বড় জগের ধারণ ক্ষমতা বেশি, ছোট জগের ধারণ ক্ষমতা কম। তো এটার ক্ষেত্রে পানি ধারণ ক্ষমতা আর এটার ক্ষেত্রে হচ্ছে গিয়ে চার্জ ধরে রাখার ক্ষমতা। তো ধারকত্বের একক কি হবে? উপরে দেখতেছো চার্জ মানে কুলম্ব, আর নিচে দেখতেছো ভোল্টেজ মানে কুলম্ব পার ভোল্ট। কুলম্ব পার ভোল্ট, এইটাকেই আমরা একটা স্পেশাল ইউনিট ধরি, সেটা হচ্ছে 1 কুলম্ব পার ভোল্ট। এটাকেই আমরা বলি হচ্ছে 1 ফ্যারাডে। দ্যাট মিনস ধারকত্বের একক হচ্ছে ফ্যারাডে এফ। ওকে ফাইন, তাহলে এতটুকু আমরা সবাই বুঝে ফেলছি। এবার আসো, এই যে সমান্তরাল পাত ধারক যেটা আছে এইটার ধারকত্ব কত সেটা একটু আমরা বের করে ফেলি। ওকে ফাইন। আচ্ছা, তো আমরা দুটো সূত্র একটু মনে রাখবো, বা আমরা জানি যে বিভব ইকুয়ালস টু প্রাবল্য ইন্টু দূরত্ব। আমাদের এটা জানা থাকা উচিত। বিভব ইকুয়ালস টু হচ্ছে প্রাবল্য ইন্টু দূরত্ব। ওকে, আমরা এখান থেকে একবার দেখেছিলাম, আমরা দেখেছিলাম যে প্রাবল্য ইকুয়ালস টু ডিভি বাই ডিআর, মানে কি দূরত্বের সাপেক্ষে বিভবকে হচ্ছে গিয়া ডিফারেন্সিয়েট করলে প্রাবল্য পাই। ওখান থেকে তো এটাও বলা যাইতো যে ডিভি ইকুয়ালস টু ইডিআর। দেখতেছো দূরত্বের সঙ্গে প্রাবল্যকে গুণ করলেই বিভব পার্থক্য পাওয়া যায়। তাহলে ইন্টিগ্রেট করলে পুরো আরটা পাবো। সো ওখান থেকে আসতেছে ওই দূরত্ব এবং প্রাবল্যের গুণফল ইকুয়ালস টু হচ্ছে গিয়ে বিভব। সো এটা হচ্ছে গিয়ে আমরা জানি, এটা লাগবে এই প্রমাণটাতে।
আরেকটা জিনিস আমরা একটু মনে রাখবো, সেটা হচ্ছে যে এই যে ধারকটা যে আছে, ধারকের মধ্যে যে প্রাবল্য ই, ধারকের ভিতরে যে প্রাবল্য ই, সেটা ইকুয়ালস টু সবসময় হয় সিগমা বাই এপসাইলন নট। এটা কোত্থেকে আসছে? এটা আসছে গাউসের সূত্র থেকে। সো আমরা গাউসের সূত্র পড়িনি, গাউসের সূত্রে যে ভিডিওটা আছে ওই ভিডিওটাতে কিন্তু আমরা এই সূত্রটা কেমনে আসছে ওটা দেখবো। সো আপাতত আমরা এটা জানি। হ্যাঁ, তো এইটার উপরে তোমরা দেখতে পাচ্ছ এপসাইলনকে আমরা চিনি, বাট ফিটাকে সিগমাটাকে হয়তো অনেকে চিনি না, সিগমা বাই এপসাইলন। সিগমাকে বলা হয় তলমাত্রিক ঘনত্ব, সিগমাকে বলা হয় চার্জের তলমাত্রিক ঘনত্ব। চার্জের তলমাত্রিক ঘনত্ব বলতে একক ক্ষেত্রফলে কতটুকু চার্জ আছে সেটাকেই সিগমা বলি। একক ক্ষেত্রফলে কতটুকু চার্জ, এটাকে আমরা সিগমা বলি। আচ্ছা, তাহলে এবার আসো আমরা সমান্তরাল বাঁধধারকের ধারকত্বটা বের করে ফেলি। ওকে, তাহলে আমরা তো ইউজুয়ালি জানি ধারকের ধারকত্ব সি ইকুয়ালস টু কিউ বাই ভি। আমরা কিছুক্ষণ আগেই এটা দেখেছি ভি ইকুয়ালস টু ই ইন্টু ডি। তাহলে লিখতে পারবো ই ইন্টু ডি, ভি এর পরিবর্তে এখানে ভি আছে, এটার পরিবর্তে আমরা লিখতে পারবো ই ইন্টু ডি। ফাইন, এবার দেখো ই এর পরিবর্তে আমরা আবার লিখতে পারবো সিগমা বাই এপসাইলন নট। তাহলে সেখান থেকে লিখতে পারবো কিউ ডিভাইডেড বাই সিগমা বাই এপসাইলন নট ইন্টু ডি। আচ্ছা, তো এর পরের অংশে যদি আমরা তাকাই যে সি ইকুয়ালস টু আমরা লিখতে পারবো এপসাইলন উপরে উঠে যাবে, কিউ এপসাইলন নট সিগমা ইন্টু ডি। এখন আমরা কিন্তু সিগমার ভ্যালুটা জানি, সিগমা ইকুয়ালস টু কিউ বাই এ, সিগমা ইকুয়ালস টু কিউ বাই এ। ওটা যদি আমরা বসাই কিউ এপসাইলন নট সিগমা ইকুয়ালস টু আমরা জানি কিউ বাই এ, তাহলে কিউ বাই এ ডি, কিউ কিউ কাটা এটা চলে যাবে উপরে। তাহলে দেখো সমান্তরাল ধারকের ধারকত্ব সি ইকুয়ালস টু এপসাইলন নট এ বাই ডি, কিউ ইকুয়ালস টু এপসাইলন নট এ বাই ডি। তাহলে কিন্তু আমরা ধারকত্বের সূত্রটা পেয়ে গেছি। তাহলে সমান্তরাল বাঁধধারকের ধারকত্ব হবে এপসাইলন নট এ ইন্টু ডি। এ এবং ডি কি আসলে সেই পরিচয়টা একটু আমরা জেনে রাখবো। ডি হচ্ছে গিয়ে এই দুইটা প্লেটের মধ্যবর্তী যে দূরত্ব, এটাকে আমরা ডি বলবো, কত দূরে রাখছি। আর এ হচ্ছে এই যে ধারকের প্লেট, প্লেটটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত, দুইটা প্লেট রাখছি, প্লেটটার ক্ষেত্রফলটা কত। তাহলে এখান থেকে দেখতেছি যে আমরা যদি সমান্তরাল ধারকের প্লেটের ক্ষেত্রফল জানি এবং ডি জানি, তাইলে ধারকত্ব বের করতে পারবো। ফাইন, আরেকটি জিনিস মনে রাখবো যে এখানে একটা কে গুণ হবে, কে কে এপসাইলন নট এ বাই ডি। মানে বেসিকলি ফর্মুলাটা এরকম দাঁড়াবে যে সমান্তরাল ধারকের ধারকত্ব সি ইকুয়ালস টু কে এপসাইলন নট বা কে এ এপসাইলন নট বাই ডি। এই কেটাকে বলা হয় ডাইইলেকট্রিক ম্যাটার বা পরাবৈদ্যুতিক ধ্রুবক, এটাকে বলা হয় ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক, পরাবৈদ্যুতিক ধ্রুবক। আচ্ছা, তো এটা বুঝবা কি, এটা কি পরাবৈদ্যুতিক ধ্রুবক মানে কোনো মাধ্যমের ভেদনযোগ্যতাকে শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা ভাগ করলে যত গুণ হয়, এটাকে আমরা বলি পরাবৈদ্যুতিক ধ্রুবক। ওকে, তাহলে এখন ব্যাপারটা যেটা হচ্ছে, যদি আমি ভিতরে কোনো কিছু না রাখতাম তাহলে এখানে শুধুমাত্র এপসাইলন নট হইতো, মানে শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা, এবং শূন্য মাধ্যমের ক্ষেত্রে কে এর ভ্যালু 1, সেই ক্ষেত্রে এখানে কিছু ছিল না। বাট আমরা এখানে তো বাতাস না রেখে একটা কাঠ রাখতে পারতাম, তুলা রাখতে পারতাম, বা এই টাইপের কোনো অপরিবাহী রাখতে পারতাম। সেক্ষেত্রে সেই অপরিবাহীর কেটাকে আমরা এখানে ইউজ করব। এটা মনে রাখার একটা সুন্দর ছড়া আছে, অনেকের মনে থাকে না, এটা হচ্ছে কবে আসবে ঈদের দিন। দেখো কেতে হচ্ছে কবে, এতে হচ্ছে আসবে, এপসাইলন হচ্ছে ঈদ, আর ডিতে দিন, কবে আসবে ঈদের দিন। এটাই হচ্ছে সমান্তরাল ধারকের ধারকত্ব বের করার ফর্মুলা। ঠিক আছে, তাহলে আমরা এটা সবাই বুঝে ফেলেছি। তাহলে চলো আমরা ধারকত্বের আরেকটু সামনের দিকে আগাই। ফাইন, সো ধারকের সমবায় বলে একটা ব্যাপার আছে। ধারকের সমবায়, কতগুলো ধারক যদি শ্রেণীতে থাকে বা সমান্তরালে থাকে তাহলে কিভাবে তুল্য ধারকত্ব বের করে। ওকে, তাহলে আমরা একটু দেখবো, সেটা আমরা জানি, সেটাই আমরা একটু বলে দিচ্ছি যে ধারককে সার্কিটে এভাবে করে লেখা হয়, ধারককে সার্কিটে এভাবে দুটো সমান টান দিয়ে লেখা হয়। তাহলে দেখতে পাচ্ছ এখানে C1, এখানে C2, এই দুটো ধারক কিভাবে আছে, শ্রেণীতে আছে, এবং শ্রেণীতে থাকলে ধারকের তুল্য ধারকত্ব Cp ইকুয়ালস টু হবে C1 ইনভার্স প্লাস C2 ইনভার্স, টোটালটার ইনভার্স। এটাকে আবার এভাবেও লেখা যায়, উপরে ধারকদ্বয়ের গুণফল, নিচে ধারকদ্বয়ের যোগফল, এবং এটা অনেকটা রোধের উল্টো। ওকে,
ঠিক তেমন করে দুইটা ধারক যদি সমান্তরালে থাকে, দুটি ধারক যদি সমান্তরালে থাকে, এটা C1 এটা C2, দেখতে পাচ্ছ এটা সমান্তরালে আছে, তাহলে ধারকত্ব এটা ছিল CS, তাহলে এটা হচ্ছে CP। সেক্ষেত্রে সিম্পলি দুইটা ধারকের যোগফলকেই আমরা বলবো হচ্ছে এর ধারকত্ব। তাহলে সিরিজে থাকলে কেমনে ধারকত্ব বের করতে হয়, সমান্তরালে থাকলে কেমনে করতে হয়, সেটা নিশ্চয়ই আমরা সবাই বুঝে ফেলেছি। তাহলে এখান থেকে ছোট ছোট কিছু প্রবলেম আসতে পারে। হ্যাঁ, তাহলে আমরা একটু দেখি একটা প্রবলেম। ফাইন, আচ্ছা ওকে, এখন এই অঙ্কে বলেছে লেটসে এই অঙ্কটাতে দেখতেছে এটা সার্কিট তৈরি করা অর্থাৎ ধারকের, এই অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট এবং আমরা অনেক ডিটেলসে দেখব। ওকে, এখানে এরকম একটা সার্কিট তৈরি করা আছে। এখন বলল যে এই সার্কিটে হচ্ছে মোট চার্জ কত আমাদের কাছে চাইলো, যে আমি ধারকগুলোর নাম দিলাম C1 C2 C3 এরকম। এই প্রত্যেকটা ধারকে সঞ্চিত চার্জ কত, প্রত্যেকটা ধারকে সঞ্চিত চার্জ কত এবং ধারকে মোট সঞ্চিত চার্জ কত, তো আমরা কিভাবে বের করবো এটা। হ্যাঁ, তাহলে একটু দেখো, দেখলেই বুঝবা। প্রথমে তুল্য ধারকত্ব বের করি। তাহলে খেয়াল করো যে এখানে যে 10 মাইক্রোফ্যারাডে আছে আর এখানে যে 10 মাইক্রোফ্যারাডে আছে, এরা দুজন কিভাবে আছে, সমান্তরালে আছে। সমান্তরালে থাকলে কি হয়, সিম্পলি এই দুইটাকে যোগ করে দিতে হয়। তাহলে এই দুইটাকে আমরা যোগ করে দিব। যোগ করে দিলে সার্কিটটা কেমন হবে দেখতে, দেখো এখানে তো 5 আছেই, 5 মাইক্রোফ্যারাডে, আর ওই দুটো যোগ করে দিলে ওরা দুজনে মিলে কিন্তু হবে 20 মাইক্রোফ্যারাডে, ঠিক আছে। আর এখানে ভোল্টেজ 10 ভোল্ট। ফাইন, এবার খেয়াল করে দেখো যে এখানে এখন যে দুটো আসলে ধারক আছে ওরা কিভাবে আছে, শ্রেণীতে আছে। শ্রেণীতে থাকলে আমরা দেখতেছি উপরে ধারকদ্বয়ের গুণফল, নিচের ধারকদ্বয়ের যোগফল। তার মানে এখানে তুল্য ধারকত্ব কত হবে, উপরে ধারক দুইটার গুণফল, নিচে হচ্ছে যোগফল। যোগফল হচ্ছে 25, গুণফল হচ্ছে 100। 100/25 মানে 4, দেখতেই পাচ্ছ উপরে গুণফল নিচে যোগফল, নিচে 25 আর উপরে হচ্ছে 100, তার মানে হচ্ছে 4 মাইক্রোফ্যারাডে। তাহলে এবার সার্কিটটা একদম ছোট হয়ে গেল, তাই না? এবার সার্কিটটা কেমন হলো, এবার সার্কিটটা হলো 10 আর এখানে একটাই ধারক আছে এবং যেই ধারকের ধারকত্ব 4 মাইক্রোফ্যারাডে আর এখানে ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট। এখন মোট চার্জ আমরা বের করতে পারবো। হ্যাঁ, মোট চার্জ আমরা বের করতে পারবো। মোট চার্জ কিভাবে পারবো, দেখো এখানে ভি আছে, এখানে সি আছে। আমরা জানতাম C = Q/V, ধারকত্ব C = Q/V, দ্যাট মিনস Q = C × V, রাইট। আমাদের C কত, C হচ্ছে গিয়া 4 মাইক্রোফ্যারাডে, মাইক্রো মানে 10⁻⁻6, আর V কত 10, দেখতেছি V10, দ্যাট মিনস আনসারটা হবে 4 × 10⁻⁻5 কুলম্ব। এটা হচ্ছে মোট চার্জ। কতটুকু মোট চার্জ এখানে আসছে, কতটুকু মোট চার্জ এখানটাতে এসেছে, তাহলে এতটুকু সবাই নিশ্চয়ই বুঝে ফেলেছি। সো ধারকের ভিতরে যে চার্জটা আছে, চার্জকে আমরা কারেন্টের মতো চিন্তা করতে পারি, চলতরিতের কারেন্টের মতো চিন্তা করতে পারি। মানে অনেকটা কিউ এর বিহেভিয়ারটা আমরা চিন্তা করব অনেকটা কারেন্টের মতো। তাহলে এবার আসো আমাদের মেইন সার্কিটটা আবার আঁকি। হ্যাঁ, তো সার্কিটটাতে কি ছিল, এখানে ছিল 10 ভোল্ট, এখানে হচ্ছে আমাদের 5 মাইক্রোফ্যারাডে আর এখানে দুইটা ধারক ছিল, এখানে দুটো ধারক ছিল। ওকে, আচ্ছা এটা ছিল 10 মাইক্রোফ্যারাডে আর এটা হচ্ছে 10 মাইক্রোফ্যারাডে। এবার চিন্তা করে দেখো, আমরা আগের অঙ্কেই দেখেছি যে মোট কতটুকু চার্জ, এই কিউ পরিমাণ চার্জ মোট 4 × 10⁻⁵ কুলম্ব চার্জ কিন্তু আমাদের এখানে হচ্ছে গিয়ে আসতেছে মোট চার্জ। তাহলে চিন্তা করে দেখো মোট চার্জটা আসলে কোত্থেকে ডেলিভার হচ্ছে, মোট চার্জটা ডেলিভার হচ্ছে কিন্তু এখানে, এই যে কিউ, কিউ মোট চার্জ কতটুকু ডেলিভার হচ্ছে 4 10⁻⁵ কুলম্ব। এখন চিন্তা করে দেখো প্রথম যে ধারকটা আছে, প্রথম যে ধারকটা ও তো আসলে এতটুকু চার্জই পাবে, কারণ এটা যদি আই এর মতো চিন্তা করি তাহলে এই কিউই এখান থেকে যাবে, তার মানে প্রথম ধারকে যে সঞ্চিত চার্জ Q1 সেটা মোট এতটুকুই পাবে 4 10⁻⁵
মাইনাস 5 কুলম্ব। ও এটা পাইছে। এইবার এই বিন্দুতে যখন আসছে দুইটা রাস্তা, এখান থেকে একটা অংশ যাবে, এখান থেকে একটা অংশ যাবে, আসছে এখানে কিউ পরিমাণ চার্জ, এই মোট চার্জই আসছে, এসে দুই ভাগে ভাগ হবে। ধরলাম এখান থেকে যাচ্ছে Q2 পরিমাণ আর এখান থেকে যাচ্ছে হচ্ছে Q3 পরিমাণ। এই কিউ মানে হচ্ছে মোট চার্জ, সেটাই তো এখানে জমেছে, আমরা দেখেছি যে এটাতে মোট চার্জ জমেছে এতটুকু, এটাই পাইছে। এবার দুই টুকরো হবে সমান্তরালে আইসা। এখন সমান্তরালের ধারকের যে দুই টুকরো হবে, এই Q2 এবং Q1 এর ভ্যালু কত হবে বুঝতেছে? এটা কি মোট চার্জটাই দুই ভাগে ভাগ হয়ে যাবে এখানে। তাহলে এখন চিন্তা করে দেখো, এইটার ধারকত্ব সে C2 আর এটার ধারকত্ব C3। এটা সবাই বুঝতেছো, যার ধারণ ক্ষমতা বেশি সে বেশি চার্জ ধারণ করবে, যার ধারকত্ব কম সে বেশি কম করবে। তাহলে এখানে দেখেই কিন্তু আমরা বুঝতেছি যে এখানে দুইজনেরই ধারকত্ব সমান সমান, তার মানে এটা দুইজনে কিন্তু সমান ভাগে ভাগ করে নেবে। দ্যাট মিনস Q2 ইকুয়ালস টু হবে মোট চার্জ যেটা 4 × 10⁻⁵ ডিভাইডেড বাই 2 কুলম্ব। এই যে অর্ধেকটা ও নিছে আর বাকি অর্ধেকটা ও নিছে, যেটা 4 × 10⁻⁵ ডিভাইডেড বাই 2 কুলম্ব। দেখেই কিন্তু এটা বোঝা যাচ্ছে। কারণ দেখো, যার ধারকত্ব বেশি হবে সে বেশি ধরে রাখবে, সে বেশি চার্জ নিবে এখান থেকে, যার ধারণ ক্ষমতা বেশি। দুজনের ধারণ ক্ষমতা সমান, তাহলে এটা দুজনে সমান ভাগে ভাগ করে নিবে, তাহলে ও এত এবং ও এতটুকু চার্জ নেবে। হোপফুলি এই অঙ্কটা সবাই বুঝে ফেলেছি। ওকে, তাহলে চলো আমরা আরেকটা নতুন অঙ্কে যাই। ওকে ফাইন। এই অঙ্কগুলি এরকম থাকে, একটু দেখবা সবাই। সেটা হচ্ছে, লেটস সে একটা ধারকের প্লেট আছে এরকম, আমরা দুই ভাগে করব। এটা একটা ধারকের প্লেট আছে এরকম, যেটার কতগুলো ইনফরমেশন দেওয়া আছে। লেটস সে এইটার প্লেটের ক্ষেত্রফল, এই যে প্লেটটা আছে এই প্লেটের ক্ষেত্রফল হচ্ছে গিয়ে 5 মিলিমিটার স্কয়ার। ওকে, এবং এই দুটার মধ্যবর্তী যে দূরত্ব ডি দেওয়া আছে লেটস সে 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব। ওকে, আচ্ছা এখন এইটাকে হচ্ছে মাঝ বরাবর দুইটা জিনিস রাখছে। লেটস সে এই বরাবর এটা ভাগ করা, এই বরাবর এটা ভাগ করা, এবং দুই পাশে দুই টাইপের বস্তু আছে। এই টাইপ এখানে হয়তো বা কাঠ আছে ধরলাম আমরা, আর ঠিক তেমন করে এখানে হয়তো বা তুলা আছে, এখানে হয়তো বা তুলো আছে। এরকম মাঝ বরাবর ভাগ করে দুই সাইডে দুই টাইপের পদার্থ দিয়ে রাখছে। ওকে, এবং এভাবে করে বলে রাখলো যে এই যে এটা যেটা আছে এইটার ধারকত্ব, এইটার K1 তুল্যাঙ্ক সেটা হচ্ছে বা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক যেটা, সেটা হচ্ছে 2, আর এইটার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যেটা সেটা হলো সে 4। এখন বলেছে এই ধারকটার টোটাল ধারকত্ব কত হবে, এটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে ফাইন, তাহলে সেটা আমরা কিভাবে বের করব? আচ্ছা, তো সেটা যদি বের করতে হয় এভাবে চিন্তা করো, এইটা একটা ধারক C1, এটা একটা ধারক C2, এরা কিভাবে আছে? একটার পরে আরেকটা আছে, মানে শ্রেণীতে আছে। তাহলে আমাদের তো জানা আছে শ্রেণীতে থাকলে তুল্য ধারকত্ব কত হবে, যে উপরে ধারক দুইটার গুণফল, নিচে ধারক দুইটার যোগফল, বা সোজা কথা C1 ইনভার্স প্লাস C2 ইনভার্স টোটালটার ইনভার্স এটা। সো এখন চিন্তা করে দেখো, এই ধারকটার ধারকত্ব যেটা আমরা বের করতে চাচ্ছি, এটা বের করতে হলে আমাদের C1 জানতে হবে এবং C2 জানতে হবে। তাহলে C1 C2 কিভাবে বের করব? তাহলে খেয়াল করো, C1 ওই যে কবে আসবে ঈদের দিন, K1 আসবে ঈদের দিন। এবার চিন্তা করে দেখো, এইটার তুল্যাঙ্ক হচ্ছে K1, ঠিক আছে, এইটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও কিন্তু A। দেখো এই যে এটা যদি আমি একটা ধারক চিন্তা করি ইন্ডিভিজুয়ালি, এটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A, এটা তুল্যাঙ্ক K1, ঠিক আছে, এপসাইলন নট। বাট এইটার যে গ্যাপটা, এই যে গ্যাপটা এটা কিন্তু D/2, তাই না, পুরোটার অর্ধেক। তাহলে এখানে কত আসবে? D/2। বুঝছি নিশ্চয়ই সবাই। ঠিক তেমন করে C2 যখন বের করব, খেয়াল করো ওরও কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A, ওদেরও কিন্তু দূরত্ব হয়ে যাবে D/2। তাহলে K2 A এপসাইলন নট D/2। তাহলে চিন্তা করে দেখো, আমাদের এখানে কিন্তু এই প্রত্যেকটা ভ্যালু দেওয়া আছে A এবং D, তাই না? এই যদি A এর ভ্যালু বসাই 5 মিলিমিটার স্কয়ার, দ্যাট মিনস 10⁻⁴ মিটার স্কয়ারে আনলাম। আর এপসাইলন নট সবাই জানো 8.854 10⁻12, এবং K1 যেটা 2 বলা আছে আমাদের এই অঙ্কে, আর D/2, D হচ্ছে 10 সেন্টিমিটার, এখানে বসবে 5, এখানে বসবে 10, তাই না, এখানে 10ই বসবে, 10 আবার 2 দ্বারা ভাগ হচ্ছে
10 × 10⁻², যেহেতু সেন্টিমিটারে আছে। এখান থেকে C1 আসবে, ঠিক তেমন করে এখান থেকে C2 আসবে। এই C1 C2 এখানে বসাই দিলেই আমরা কিন্তু পেয়ে যাচ্ছি ওই ধারকটার ধারকত্ব কত হবে। হোপফুলি সবাই এটা ক্লিয়ার। এখন তোমার মনে একটা কোশ্চেন আসতে পারে, ভাই আপনি এই বরাবর ভাগ করলেন, বুঝলাম, ভাগটা তো এই আড়াআড়িও হইতে পারে, তাই না? হ্যাঁ, সেটাও হতে পারে। তাহলে সেটা যদি হয় সেক্ষেত্রে ব্যাপারটা কি হবে? লেটস সে এই যে দুইটা ধারক আছে, হ্যাঁ, এই যে ধারক আছে একই রকম, এইটার এ হচ্ছে গিয়ে ধরলাম আমরা 4 মিলিমিটার স্কোয়ার, আর ডি হচ্ছে 10 বা 5ই দিলাম 5 সেন্টিমিটার। এটা এভাবে আছে। এইবার এটাকে মাঝ বরাবর ভাগ করেছে, এই বরাবর 2 টুকরা করেছে, করে লেটস সে উপরে রাখছি একটা ম্যাটার যেটা K1 = 2, এবং নিচে রেখেছি আমরা অন্য আরেকটা ম্যাটার যেটার K = 4। এবার বললো এই ধারকটার ধারকত্ব কত, 2 ভাগে ভাগ করা। ফাইন, সেটা কিভাবে বের করবো? আমরা এভাবে চিন্তা করব। দেখো যে উপরে যে ধারকটা আছে ওইটা হচ্ছে গিয়ে C1, নিচে যে ধারকটা আছে ওইটা হচ্ছে C2। উপরে নিচে আছে মানে কি সমান্তরালে, একটা উপরে একটা নিচে সমান্তরালে আছে। সমান্তরালে যদি থাকে আমাদের জানা আছে তুল্য ধারকত্ব হয় দুইজনের সিম্পলি যোগফল। এবার আমাদের দরকার হচ্ছে C1। হ্যাঁ, C1 যখন বের করছি, দেখো C1 মানে কোনটা? C1 মানে কিন্তু উপরের এইটুকু অংশ, তাই না? এতটুকু। তাহলে এতটুকুর জন্য চিন্তা করে দেখো এই ধারকটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? এই ধারকটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এত, কিন্তু এটা তো এতটুকু। তাহলে এটা কি A/2, এর অর্ধেক মাঝ বরাবর ভাগ করেছে। এবং এই ধারকটার দূরত্ব যদি চিন্তা করো সেটা কিন্তু D, দেখতে পাচ্ছ, এটা কিন্তু প্রস্থ পুরোটাই পেয়েছে। তাহলে এখান থেকে আমরা যদি C1 লিখি, এই যে K1 কবে আসবে এটার ক্ষেত্রফল কিন্তু A/2, এই যে দেখতেছো কবে আসবে ঈদের দিন, এখানে ডিটা কিন্তু ঠিক আছে, বুঝছি সবাই? ফাইন। ঠিক তেমন করে পরেরটা যদি আমরা বের করি, সবাই অলরেডি বুঝে ফেলা উচিত, ওটার K2, ওইটারও খেয়াল করে দেখো ওইটাও কতটুকু পাইছে, A/2। দ্যাট মিনস K2 A/2 ε0 / D, কত কিন্তু পুরত্ব পুরো ডিটাই পাইছে। তাহলে এখন দেখো এটা যোগ করলেই কিন্তু আমরা ধারকত্ব পেয়ে যাচ্ছি, এবং আমাদের এখানে ভ্যালুগুলো সবগুলো জানা আছে। K1 এর ভ্যালু জানা, K2 এর ভ্যালু জানা, A এর ভ্যালু জানা, D এর ভ্যালু জানা। এগুলো বসাই দিলে আমরা এখান থেকে পেয়ে যাব যে এইটার আনসারটা কত হবে। হোপফুলি সবাই এই দুইটা ব্যাপার বুঝতে পেরেছ, রাইট? তাহলে এই দুইটা ব্যাপার যদি বুঝতে পারো তাহলে আমরা চলে যাব এর পরের কেসে। আচ্ছা, তোমাদের মনে এখন আরেকটা কোশ্চেন আসবে আমি জানি, সেটা হচ্ছে ভাই আপনি তো একটা কাজ করলেন, সেটা হচ্ছে ধারককে লম্বালম্বি ভাগ করলেন, লম্বকে আড়াআড়ি ভাগ করলেন, কোনাকুনিও তো ভাগ করা যেতে পারতো, তাই না? ধারককে কোনাকুনিও ভাগ করা যেতে পারতো। তাহলে ধারককে কোনাকুনি ভাগ করলে কি হবে সেটা একটু আমরা জেনে রাখি। সেটা একটা ধারক আছে, এই ধারকটাকে আমি এই কোনাকুনি ডায়াগোনালি ভাগ করে দিলাম এই বরাবর। ওকে, ফাইন। তো এই পাশে একটা ম্যাটার আছে, ঠিক তেমন করে ওই পাশে আরেকটা ম্যাটার আছে। ওকে, এরকম ধরলাম যে এটা হচ্ছে K1 আর এটা হচ্ছে K2, এভাবে করে আড়াআড়ি ভাগ করেছে। সেক্ষেত্রে ধারকত্বটা কত হবে? সেক্ষেত্রে ধারকত্বটা হবে ε0 A/D K1 K2 divided by K1 difference K2 ln difference K2 ln K2 by K1। এইটা হবে সেই ক্ষেত্রে এটার ফর্মুলা, এটা হবে সেই ক্ষেত্রে এটার ফর্মুলা। এখন এইটার প্রমাণে আমি যাচ্ছি না। এইটার প্রমাণে আমি কেন যাচ্ছি না? দেখতেই পাচ্তেছো, এই ডেটাগুলো জানলে তোমরা সবাই পারবা। এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেখতেই পাচ্ছি আমরা, যে এখান থেকে যদি আমরা এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তারপর হচ্ছে এই দুইটা প্লেটের মাঝে দূরত্ব, এই জিনিসগুলো জানি, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে বসাইতে পারবো, এবং K1 K2 জানলেই সবাই পেরে যাব। এটার প্রমাণ অনেক বড় হয়। ওকে, তো আমরা যখন অ্যাডমিশন স্টেজে আসবো তখন হয়তো দরকার পড়লে প্রমাণটা দেখানো যেতে পারে, বাট এটা তো তুমি এতটুকু তুমি জানো, এইটাই তুমি জ্ঞানী, মহাজ্ঞানী। আচ্ছা, ঠিক আছে, ফাইন। ওকে, তো এখানে ছোট্ট কারেকশন আছে, এটা এরকম হবে, এটা হবে হচ্ছে K2 মাইনাস K1, এবং মনে রাখবা এই K2টা হচ্ছে বড়টা, হ্যাঁ,
সে K1 এবং K2 মাঝে K2 যদি বড় হয় তাহলে সূত্র এটা, সোজা কথা বড়টাকে আমরা K2 ধরবো। ঠিক আছে, হোপফুলি সবাই এটা জেনে রাখবো, এতটুকু জানলেই একটা জ্ঞানী জ্ঞানী ভাব চলে আসবে ইনশাআল্লাহ। তাহলে আমরা ধারকের এই সমবায় হলে কি হতে পারে এবং ধারক যদি হচ্ছে গিয়ে বিভিন্ন রকম সমবায়ে থাকে বা ধারকের ধারকত্ব কিভাবে বের করতে হয় সেই জিনিসটা আমরা জেনে ফেলেছি। এবার আসো আমরা হচ্ছে গিয়ে চলে যাই ধারকে সঞ্চিত শক্তিতে। ধারকে সঞ্চিত শক্তি, ধারকে কতটুকু শক্তি জমা হয়, চার্জ জমা হয়, চার্জ মানেই তো শক্তি। তাহলে আমরা দেখব যে ধারকের সঞ্চিত শক্তি কতটুকু হয়। ওকে ফাইন, তাহলে একটু চিন্তা করে দেখো, একটা ধারকে যত চার্জ জমতে থাকে, যত চার্জ বাড়তে থাকে, এটা তো প্রথমে ফাঁকা থাকে। ওকে, এখন এটা ধারকত্ব সি, ধারকত্ব কখনো চেঞ্জ হয় না। মনে করি একটা জগে পানি থাকুক আর না থাকুক, ওর ধারণ ক্ষমতা কি কমছে বাড়ছে? বাড়ে নাই। তো সি তো ফিক্সড এই ধারকের। এখন যত আমি চার্জ দিব তত এটাতে কিন্তু শক্তি বাড়তে থাকবে, তাই না? যত আমরা চার্জ দিব তত এটাতে শক্তি বাড়তে থাকবে, রাইট? তাইলে একটু ভাবে চিন্তা করে দেখো যে আমরা এটা সবাই জানি, কৃত কাজ W = QV, এটা কোত্থেকে আসছে? আমাদের বিভবের সংজ্ঞা থেকে আসছে। এর আগের লেকচার আমি পড়িয়েছি, বিভব = W/Q, মনে আছে? যে 1 কুলম্ব চার্জের উপরে কৃত কাজকে আমরা W বলি। যারা আগে ভিডিও দেখো না দেখে নিবে অবশ্যই। 1 কুলম্ব চার্জের উপরে কৃত কাজকে আমরা বলি হচ্ছে বিভব। তাহলে চিন্তা করে দেখো, এখান থেকে W = লেখা যাবে Q × V। তাহলে চিন্তা করে দেখো যে চার্জ যত এটাতে আসবে তত এদের মাঝে কিন্তু বিভব পার্থক্যও চেঞ্জ হবে, তাই না? তার মানে বিভব এবং চার্জের ফাংশন আকারে কিন্তু শক্তি পাচ্ছি বা কাজ পাচ্ছি। তাহলে এভাবে চিন্তা করি, দেখো যে ক্ষুদ্র কাজ dW = Q × dV, রাইট? ক্ষুদ্র বিভব পরিবর্তন এবং কৃত কাজ। এখন যদি আমরা ফুল কাজ পেতে চাই তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা এটাকে ইন্টিগ্রেশন করে দিতে পারি। ইন্টিগ্রেশন করে দিলে এই পাশে আমরা ফুল কাজটা পেয়ে যাব, আর এই পাশে ইন্টিগ্রেশন Q dV, তাই না? ইন্টিগ্রেশন Q dV হচ্ছে। তাহলে এখান থেকে যদি আমরা চিন্তা করি তাহলে দেখতেছি যে C = Q/V, দ্যাট মিনস আমরা এখান থেকে এটা লিখতে পারি Q = CV। দেখতেছো, Q = CV, যেহেতু V এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন তাহলে আমাদের তো V এর সাপেক্ষে আনতে হবে, তাহলে এই কিউটাকে সরাইতে হবে। তাহলে Q = আমরা দেখতেছি যে Q = হচ্ছে C যে CV, তাহলে এটা যদি আমরা এখানে বসাই CV dV, নিশ্চয়ই সবাই এইটা বুঝতে পেরেছি। ওকে, তাহলে এবার চিন্তা করে দেখো যে এইটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে W = C, তো ধারকত্ব আমি বলেছি, ধারকত্ব তো ধ্রুবক, ধারণ ক্ষমতা তো আসলে ভিতরে কতটুকু জিনিস আছে তার উপরে ডিপেন্ড করে না। মানে একটা জগ আছে, এটা খালি থাকলেও ধারণ ক্ষমতা 2 লিটার, ওটা ভরা থাকলেও ধারণ ক্ষমতা 2 লিটার, তাই না? তাহলে C বেরোয় আসলো, তাহলে ইন্টিগ্রেশন V dV। তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে কত আসবে? এটাকে ইন্টিগ্রেট করলে V²/2। তাহলে ধারকত্বের সংজ্ঞা থেকে আমরা এখানে দেখতেছি যে কৃতকাজ আসলো ½ CV²। এটাই কিন্তু ধারকে সঞ্চিত শক্তি। এখন এটাকে নানা রকম ফর্মে চেঞ্জ করা যায়, কিভাবে? সেটা হচ্ছে খেয়াল করে দেখো, আমরা জানি C = Q/V, C = Q/V। আমি তাহলে C এর এখানটাকে কি চেঞ্জ করে ফেলতে পারি? C এর এখানে চাইলে Q/V বসাইতে পারি, সেটা যদি বসাই তাহলে দেখো ½ C এর এখানে বসাইলাম Q/V আর এখানে V²। তাহলে কি আসলো? তাহলে একটা V কেটে গিয়ে আসবে ½ QV। তাহলে এইটাও কিন্তু ধারকত্বের একটা সূত্র, সঞ্চিত শক্তি, ধারকত্ব না, ধারকের সঞ্চিত শক্তির একটা সূত্র। ঠিক তেমন করে এখানে ভিটারেও তো আমি হটাই দিতে পারতাম, আমি ভিটাকে লিখতে পারতাম না Q/C। ভিটাকে যদি Q/C লিখতাম এই জায়গাতে তাহলে দেখো ½ C, ভিটাকে লিখেছি Q/C, তাহলে Q²/C², C একটা কেটে যাবে, থাকবে W = ½ বা এরকম W = Q²/2C। তাহলে এই তিনটাই কিন্তু ধারকে সঞ্চিত শক্তির, ধারকে সঞ্চিত শক্তির ইকুয়েশন কিন্তু এই তিনটাই। তাহলে আমরা একবারে এই লাইনটা মনে রাখতে পারি, সঞ্চিত শক্তি = ½ CV² অথবা ½ QV অথবা Q²/2C। তার মানে আমরা দেখতে পাচ্ছি CVQ এর এই তিনটার যে কোনো দুইটাকে জানলেই আমরা ধারকের সঞ্চিত শক্তিটা বের করে ফেলতে পারবো, তাই না? তাহলে চলো আমরা
আরেকটা অঙ্ক করি, বেশ কনসেপচুয়াল একটা ম্যাথ। হ্যাঁ, এই ম্যাথটা করলে তোমার একটা ফ্লেভার আসবে, মানে অঙ্কটা একটা মজা পেয়ে যাবে আর কি। ওকে ফাইন, তাহলে দেখো এই অঙ্কটা কীরকম। আচ্ছা, একটা সার্কিট দেখতে পাচ্ছি আমরা। এটা মজার কেন? এটা মজার হচ্ছে এইটা দুইটা চ্যাপ্টার মিলানো একটা অঙ্ক, তাই না? দেখো ধারক পাশাপাশি চলতরিতের রোধও আছে, তার মানে এইটাই আসলে প্র্যাকটিক্যাল সার্কিট। রিয়েলি তো শুধু ধারক থাকবে এমন না, ধারকের সঙ্গে এভাবে করে রোধও যুক্ত থাকে। এখন কোশ্চেন বলেছে এখানে যে একমাত্র ধারক আছে, এই ধারকটাতে দেখতেছে, এই ধারকটাতে সঞ্চিত শক্তি কত, এই ধারকের সঞ্চিত শক্তি কত। আমরা এটা সবাই জানি, এটা বের করতে হবে ধারকের সঞ্চিত শক্তি কত। আমাদের জানা আছে ধারকের সঞ্চিত শক্তি ইকুয়ালস হাফ সিভি স্কোয়ার। এটা একটু আগেই দেখেছি, ধারকের সঞ্চিত শক্তি এই যে হাফ সিভি স্কোয়ার। এটা দিয়ে আমরা করব। কেন করবো? আমাদের কাছে সি অলরেডি হাতে আছে। তাহলে সি এর ভ্যালু তো আমরা জানি। সি এর ভ্যালু কত বলেছে? সি এর ভ্যালু বলেছে যে 4 মাইক্রোফ্যারাডে, রাইট? 4 মাইক্রোফ্যারাডে, দ্যাট মিনস 4 ইন্টু 10⁻⁶ ফ্যারাডে। ওকে, এবার একটা জিনিস একটু খেয়াল করো যে এখানে কিন্তু ভি বলে একটা টার্ম আছে। তাহলে আমাদের হচ্ছে গিয়ে ভিটা লাগবে। ভি বলতে কোনটা? ভি বলতে এই যে ধারকটা, এই ধারকটার দুই প্রান্তে যে বিভব পার্থক্য সেটাকে আমরা ভি বলছি। ভি হইলে অঙ্ক শেষ। এখন আমরা ভি খুঁজবো, ঠিক আছে? ফাইন, তাহলে এবার আসো, একটা জিনিস একটু ইম্পর্টেন্টলি সবাই বুঝে নেই। সেটা হইল একটা ধারক যখন সার্কিটে থাকে, একটা ধারক যখন সার্কিটে থাকে, এই ধারকের ভিতর দিয়ে কিন্তু কোনো কারেন্ট যেতে পারে না। ধারকের ভিতরে কোনো কারেন্ট যেতে পারে না। কেন পারে না? এই ব্যাখ্যাটাও তোমরা সবাই জানো। কেন জানো? কারণ হচ্ছে ব্যাপারটা খুবই সিম্পল। সেটা হইলো এই ধারকের ভিতরে কারেন্ট যে যাবে, এর ভিতরে কি ছিল? এর ভিতরে ছিল অপরিবাহী বা কুপরিবাহী, তাই না? এটার ভিতরে কি ছিল? পরিবহন ক্ষমতা নাই এমন কিছু একটা, পরিবহন ক্ষমতা নাই এমন কিছু একটা এটার ভিতরে ছিল। ওকে, তাহলে চিন্তা করে দেখো, কাঠ বা শূন্য মাধ্যমই তো আমরা রাখি ইউজুয়ালি। তাহলে যাবে কিভাবে? চার্জ যেতে হলে তো এখানে নিশ্চয়ই পরিবাহী থাকতে হবে, বাট এখানে তো পরিবাহী নেই, অপরিবাহী। তাহলে এখান থেকে চার্জ যাইতে পারে না। তার মানে যেখানেই সার্কিটের ধারক দেখবো ওখানেই আসলে কোনো কারেন্ট যায় না, মানে ওখানে I = 0। আর যে অংশে কারেন্ট যায় না সেই অংশ তো আসলে আমাদের বিবেচনায় থাকে না। এবার চিন্তা করো এইখানে কি ঘটনা ঘটবে। মজার ব্যাপার দেখো, এখান থেকে একটা কারেন্ট বেরোবে I, এই কারেন্ট এই পথ দিয়ে এখানটাতে আসবে, এই জায়গাতে আসবে। আসার পরে কিন্তু ও দুই ভাগে ভাগ হইতো, একটা ভাগ এই দিকে যাইতো আর একটা ভাগ এই দিকে যাইতো। দেখো সমান্তরালে এসে দুই ভাগে ভাগ হইতো, একটা এদিকে আর একটা ওদিক দিয়ে ঘুরে এসে আবার এখানে মিলে এখান থেকে I কারেন্ট চলে আসতো। এখন মজার ব্যাপার হচ্ছে এই দিকে কি কারেন্ট যাবে? যাবে না, এই পথে পড়ছে একটা ধারক। ধারক বলে ধারকের ভিতরে তো কারেন্ট যায় না, তাহলে এই তারে কি কারেন্ট যাইতে পারবে? পারবে না। তাহলে এই তারে কারেন্ট কত হবে? 0। এই তারে যদি কোনো কারেন্ট না যায় তাহলে এই যে কারেন্টটা এখানে আসছে ও এসে কি ওদিকে যাবে? যাবে না, ওদিকে তো আটকা পথ। তাহলে পুরোটাই কিন্তু এই দিক দিয়ে নেমে আসবে। তার মানে সবাই বুঝতেছো এই পথেই I কারেন্ট ঘুরবে, কজ ওই পথে যাওয়ার তার কোনো পথ নাই, কজ পথে একটা বাধা মানে নদী, এখান থেকে সে পাড়ি দিতে পারবে না। তাহলে এবার দেখো আমরা এই মেইন কারেন্টটা বের করি, এই লুপের কারেন্টটা। এই লুপে কারেন্ট বের করা খুবই সোজা। I = V/R। আমাদের ভি কত? ভি হচ্ছে 10, ভি হচ্ছে 10। আর আর বের করবো তুল্য রোধ, এই 2 + 5 + 3, দ্যাট মিনস 2 + 5 + 3, যেটা আসবে 1 অ্যাম্পিয়ার। মানে এই তারে কারেন্ট হচ্ছে 1 অ্যাম্পিয়ার। কারেন্ট যদি 1 অ্যাম্পিয়ার হয়, এবার খেয়াল করে দেখো তাহলে এইখানটাতে বিভব কত হবে? এই দুইটা বিন্দুতে বিভব কত হবে? এখানে বিভব কিন্তু খুবই সিম্পল, ভি = IR। দেখতেই পাচ্ছ এখানেও তো ওই 1 অ্যাম্পিয়ার কারেন্টই নামতেছে, আর এখানে রোধ কত? 5। তার মানে 1 × 5 মানে দাঁড়ালো 5 ভোল্ট। মানে এই দুইটা বিন্দুতে বিভব 5 ভোল্ট। এবার একটু দেখো তো, বেশ মজার একটা চিন্তা। সেটা হচ্ছে এই বিন্দুকে আমি নাম দিলাম A, আর এই বিন্দুকে আমি নাম দিলাম B। এই AB এর মাঝে বিভব কত? 5। এখন খেয়াল করো এখানে কি কারেন্ট গেছে?
এখানে কিন্তু কারেন্টটা শূন্য। তাহলে এই জায়গায় যদি আমি ভোল্টেজ বের করতাম ভি ইকুয়ালস টু আইআর, এখানে তো আই শূন্য এই রোধের ভিতরে, তাহলে এখানে ভোল্টেজ ড্রপ কত? শূন্য। মানে বুঝতেছো এই 7 ওহম রোধের ভিতর দিয়ে কোনো ভোল্টেজ ড্রপ নাই, কারণ এখানে তো কারেন্ট যায় নাই। আই জিরো হলে এখানে বিভবও জিরো। তার মানে এই বিন্দুর বিভব যদি এ হয়, এই বিন্দুরও বিভব এই থাকবে। কেন এ থাকবে? কারণ মাঝখানে তো কারেন্ট যায় নাই, তার মানে এই বিন্দুর বিভব এই বিন্দুর বিভব একই থাকবে, কোনো ভোল্টেজ লস নাই। ঠিক তেমন করে এই বিন্দুর বিভব যদি বি হয়, এখানেও তো কোনো রোধ নাই, তাহলে এই বিন্দুর বিভবও একই থাকবে, বি। তাহলে চিন্তা করো এই ধারকের দুই প্রান্তের নামও এবি আর এই দুই প্রান্ত এবি। এই দুই প্রান্ত এবি এর মাঝে বিভব পার্থক্য যদি 5 হয়, তাহলে এই দুই প্রান্তের মাঝেও বিভব পার্থক্য কত হবে? এই দুই প্রান্তের বিভব পার্থক্য 5 ভোল্টই হবে। এবি এর মাঝে 5, এখানেও এবি এর মাঝে 5, হয়ে গেছে অঙ্ক। তাহলে এখানে আমরা কত বসাই দিব? 5। তাহলে এখান থেকে যদি আমরা অঙ্কটা ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু আমরা আমাদের আনসারটা সবাই পেয়ে যাচ্ছি। বেশ মজার একটা অঙ্ক। এই টাইপের অঙ্কই বুয়েট অ্যাডমিশন টেস্টে আসবে। ওকে, তাহলে হোপফুলি সবাই এই ধারকের মজার পার্টটা বুঝতে পেরেছো। ওকে, তাহলে এবার চলো কয়েকটি ডিফারেন্ট টাইপের ধারকের জন্য ধারকত্ব আমরা একটু জেনে রাখি। ওকে, লেটস সে যদি গোলাকার একটা ধারক হয়, গোলাকার ধারক মানে এটার উপরে চার্জ জমে আছে, এটার উপরে চার্জ জমে আছে, এভাবে গোলাকার ধারক। গোলাকার ধারকের ধারকত্ব হয় সি ইকুয়ালস টু 4 পাই এপসাইলন নট আর। আর হচ্ছে এটার রেডিয়াস, মনে রাখবা গোলাকার ধারকের ধারকত্ব 4 পাই এপসাইলন নট আর। আর হচ্ছে এই ধারকটার রেডিয়াস। ওকে ফাইন। ঠিক তেমন ভাবে যদি এরকম একটা ধারক হয়, লেটস সে দুইটা প্লেট আছে, মানে একটা ছোট ফুটবলের উপরে বড় ফুটবল আছে, হ্যাঁ, মানে ব্যাপারটা অনেকটা এরকম যে এটাতে সে পজিটিভলি চার্জ, এটা ধরলাম, আর লেটস সে এটা নেগেটিভলি চার্জ, হ্যাঁ, মানে বেসিকলি এরকম করে দুইটা ধারক, মানে দুইটা প্লেট এরকম বক্র আকারে আছে। সেই ক্ষেত্রে ধরলাম যে ইনার রেডিয়াস এ আর আউটার রেডিয়াস বি। ওকে, এ বি ধরলাম। তাহলে সেক্ষেত্রে এটা ধারকত্ব সি ইকুয়ালস টু হবে 1/4 পাই এপসাইলন নট এ বি ডিভাইডেড বাই এ ডিফারেন্স বি। মানে ব্যাপারটা হচ্ছে ওটা বিয়োগফলটা, বড় থেকে ছোটটা আমরা উল্টো করে ধরলে মনে হয় বেটার। সেটা হচ্ছে বড়টাকে ধরলাম এ, ছোটটাকে ধরলাম বি। এ থেকে বি এর বিয়োগফল, বড় থেকে ছোটটার বিয়োগফল। এইটা হবে এই টাইপের যদি ধারক হয়, তাহলে সেই ক্ষেত্রে তার ধারকত্বের সূত্র। আর এটা হচ্ছে যদি সিম্পলি একটা গোলাকার ধারক হয়, তাহলে তার ধারকত্বের সূত্র। এই দুইটা গেল। আরো কিছু ধারকত্বের সূত্র আছে, যেমন যদি এই যে দুইটা প্লেট আছে, প্লেট দুইটার মাঝে একটা কুপরিবাহী থাকে, একটা পরিবাহী থাকে। এখানে যদি একটা এই যে মাঝখানে যে একটা প্লেট দিছি, এটা লেটসে পরিবাহী, একটা কন্ডাক্টর, একটা পরিবাহী আছে, হ্যাঁ, যদি একটা পরিবাহী থাকে, মাঝখানে একটা পরিবাহী আছে, এবং ধরে নেওয়া হলো এই যে পরিবাহীটা আমরা দেখতে পাচ্ছি, এই পরিবাহীটার থিকনেস বা পুরুত্ব হচ্ছে টি, পরিবাহীটার থিকনেস বা পুরুত্ব টি, এবং এই যে ধারকের যে প্লেট এইটার মাঝে দূরত্ব ডি। ওকে, আর যত মানে ব্যাপারটা এরকম, দুটো প্লেটের মাঝে একটা পরিবাহী স্লিট এভাবে করে আমরা রেখে দিছি। ওকে, সেই ক্ষেত্রে এইটার ধারকত্ব হবে ওকে এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি মাইনাস টি। এটা হবে সেই ক্ষেত্রে এটার ধারকত্ব এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি বাই টি। আর এইটা যেহেতু পরিবাহী বলছে, পরিবাহী বলাতে এটা তো আর কে নাই, তাই না? পরিবাহী মানে এটার তো আর কে থাকবে না ওভাবে, ঠিক আছে? তাহলে এটা হবে। আবার যদি এরকম হয়, সে এখানে আছি একটা ধারক আছে একই রকম ভাবে, এবং এইখানটাতে হচ্ছে ওই আগের মতোই একটা হচ্ছে স্লিট দেওয়া আছে, মাঝখানে একটা পুরুত্বের জিনিস দেওয়া আছে, যেটার পুরুত্ব আমরা ধরলাম টি, এবং ধারকের এই পুরুত্ব হচ্ছে ডি। এবং এবার যেটা বলা হয়েছে এইটা হচ্ছে অপরিবাহী, এটা হলো অপরিবাহী, অপরিবাহী। ওইটা ছিল পরিবাহী আর এটা হচ্ছে অপরিবাহী। ওকে, অপরিবাহী যদি হয় তাহলে এটার একটা কেও থাকবে, ধরলাম এটার কে হচ্ছে কে গিভেন, পরিবাহী হলে এটা থাকতেছে না। আচ্ছা, এটা যদি থাকে, এইটার ক্ষেত্রে ধারকত্বের সূত্রটা হবে এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি মাইনাস টি 1 - 1/k। এটা হবে
এই ধারকটার ক্ষেত্রে ধারকত্ব, এটা হবে এই ধারকটার ক্ষেত্রে ধারকত্ব। ঠিক আছে, তাহলে ডিফারেন্ট টাইপের এই ধারকত্বগুলো আসলে বেসিক্যালি তোমাদের এখন লাগবে না, এগুলো লাগবে সবসময় অ্যাডমিশন টেস্টে। কিন্তু আমি কিন্তু তোমাদের এখন থেকেই জাস্ট এই ফর্মুলাগুলো বলে দিলাম, এগুলো ডিরাইভেশনের দরকার নাই, জাস্ট এই ফর্মুলাগুলো জেনে থাকলে ইন কেস যদি কোথাও এমসিকিউ আকারে আসে দুবদা পয়সা দিতে পারবা। যেমনটা দেখতে পাচ্ছি এটা কিন্তু তোমাদের বইয়ে, তপন স্যারের বইয়ে আছে। এরই মাধ্যমে ধারকের অংশে যা যা কিছু আছে আমরা কিন্তু সব কিছু পড়ে ফেললাম।